কৃতজ্ঞতা ওয়ানডে টিম ঘোষণা করা হয়েছে। আপনারা বলছেন যে এটা আবার কোন সিরিজ? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কালকের দিন পেরুলেই পরশু থেকে যে সিরিজটা শুরু হবে। বাংলাদেশের ওয়ানডে ফাইট বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজের মাধ্যমে যে 8টা সিরিজের কথা বলেছিল যে আমরা যে কাট অফ টাইম ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার জন্য 2027 মার্চের 31 তারিখ পর্যন্ত, তার আগ পর্যন্ত শিডিউল 8টা সিরিজ রয়েছে, 24টা ম্যাচেস রয়েছে। সেই 8 সিরিজের প্রথমটা পরশু থেকে শুরু হতে যাচ্ছে। সেই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাভ অ্যানাউন্সড দ্য টিম। সেই দলের চমকের জায়গা বিশাল, পরিবর্তনের জায়গা বিশাল। বোলিং ডিপার্টমেন্টের পরিবর্তন, মিডল অর্ডারের পরিবর্তন, ইভেন ওপেনিং স্লটেও পরিবর্তন রয়েছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, যে একটা দারুণ স্ট্যাটাস দেওয়ার পরে বিদেশ থেকে দেশে 5 ঘন্টা ভ্রমণ করে বাসায় গিয়ে যে স্ট্যাটাসটা চ্যাটজিপিটির সহযোগিতায় নাইম শেখ দিয়ে দিলেন, সেই স্ট্যাটাস দেওয়ার পরের দিন যেদিন নতুন করে সূর্য উঠলো, নাইম শেখ দল থেকে বাদ পড়ে গেলেন। সো দেশের জন্য, দলের জন্য বাংলাদেশের যেই ক্রিকেটার দাবি করছেন যে তারা সেরাটা নিংড়ে দেন, আমরাও সেটা বিশ্বাস করতে চাই। আশরাফ হোসেন লিপু, গাজী আশরাফ হোসেন লিপু, তাকে দলেই রাখলেন না। তার সেরাটা আপাতত দেখার আপনার আমার কারো সুযোগ হচ্ছে না। নাইম শেখ নিশ্চয়ই তার পরিবর্তে যিনি দলে ঢুকেছেন, যিনি সুযোগ পেয়েছেন, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন তার পরবর্তী স্ট্যাটাসে। দলে পরিবর্তনের জায়গা বলছি বিশাল, এবং চমকের জায়গাটাও বিশাল। খেয়াল করে দেখবেন যে সৌম্য সরকারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, লিটন কুমার দাসকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। লিটন কুমার দাস দলে নেই। লিটন কুমার দাসের ওয়ানডে পারফরমেন্স যদি বিবেচনা করে দল করতে যান, তাহলে আপনি লিটন কুমার দাসকে দলে না রাখলে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়ের ফর্ম, ডিফারেন্ট ফরম্যাট হোক সেটা, তার ক্যাপ্টেন্সি, মাঠে ইনভলভমেন্ট, সবকিছু বিবেচনায় লিটন কুমার দাসের দলে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। লিটন কুমার দাস কেন নেই? কারণটা হচ্ছে ওই যে ইনজুরি, তার যে ইনজুরি, সাইড স্ট্রেনের ইনজুরি, সেই ইনজুরি থেকে এখন পর্যন্ত লিটন কুমার দাস সুস্থ হননি। প্রপারলি ব্যাটিংটাও শুরু করার অবস্থায় লিটন কুমার দাস নেই। সো লিটন কুমার দাস বাংলাদেশ ঘোষিত স্কোয়াডেও নেই। উইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ সিরিজে লিটন কুমার দাস থাকতেন না। সৌম্য সরকার ব্যাক করেছেন। সৌম্য ব্যাক করায় যে হিসাবটা দাঁড়িয়েছে, বাংলাদেশ টিমে ওপেনার এখন 3 জন। সাইফ হাসান ওপেনার, আপনারা সবাই জানেন, এবং হি ওয়াজ দ্য অনলি ক্রিকেটার অফ দ্য সাইড যিনি এয়ারপোর্ট ত্যাগ করার পর তাকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ ডিসকাশনস হয় নাই। কেন হয় নাই? পারফরমেন্সের কারণে হয় নাই। যেই অর্ডারই তাকে খেলান না কেন, যে ফরম্যাটই তাকে খেলান না কেন, আলটিমেটলি সাইফ ডিড হিজ বেস্ট। সো সাইফ হাসান, হি ইজ দ্য ক্রিকেটার, হি ইজ দ্য অনলি ওয়ান যাকে নিয়ে সবার একটা সন্তুষ্টির জায়গা রয়েছে, যার চেষ্টা, যার প্রসেস নিয়ে কোনো ধরনের ডিবেট নেই। সাইফ হাসান ইজ গোয়িং টু বি দ্য ওপেনার এগেইন ফর বাংলাদেশ ইন দ্য আপকামিং সিরিজ। তার সাথে যিনি ওপেন করবেন, সেই আলোচনাটা নিয়ে আসলে অনেক ধরনের, আমি কি বলবো, যে ইফস এন্ড বাটস থাকবে, অনিশ্চয়তা থাকবে। নাম দুটো, একটা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমকে নিয়ে সবচেয়ে বড় অবজেকশন যেটা, ধারাবাহিক না, অনেক বড় কিন্তু একটা প্রশ্ন। এবং তানজিদ হাসান তামিমের এই ধারাবাহিকতার অভাবের পরও তানজিদ হাসান তামিম টিকে যাচ্ছেন কেন, কেউ কেউ সেই প্রশ্ন তুলছেন। আমি মনে করি হি শুড বি গিভেন ওয়ান মোর চান্স। সৌম্য সরকার যাকে দলে ফেরানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ খেলেছিলেন, তার আগে অবশ্য তিনি 50ও করেছিলেন। সৌম্য সরকার সাইফের পার্টনার হবেন নাকি ছোট তামিম হবেন? এই প্রশ্নের উত্তরে আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার এগিয়ে থাকবেন। সৌম্য সরকার এগিয়ে থাকবেন এ কারণেই যে বাংলাদেশ এখন একটু নতুন করে ঝালিয়ে দেখতে চায়। তামিমরা যা করেছেন, যা করে দেখিয়েছেন, সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট হ্যাপি না। বাট বিকল্প ওপেনার হিসেবে আপনাকে কাউকে না কাউকে রাখতে হবে, যখন আপনার ইমন নেই, যখন আপনার ইনজুরির কারণে লিটন কুমার দাস নেই। সো তামিমের থাকাটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার বা অপশনস ছিল না, এটাকে অন্যভাবে চিন্তা করার। মিডল অর্ডারে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন এসেছে। তার আগে বলে রাখি, জাকের আলী অনিক টিমে রয়ে গেছেন। জাকের আলী অনিক কেন আছেন? জাকের আলী অনিকের কন্ট্রিবিউশনটা কি, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, এবং প্রশ্ন থাকাটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় ব্যাকআপ কিপার হিসেবেই জাকের আলী অনিক ইজ ইন দ্য সাইড। বাট মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি দলে ফিরেছেন, দলে সুযোগ পেয়েছেন, ইনফ্যাক্ট এটা আমার কাছে মনে হয় খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ, এবং এই পরিবর্তনটা অনেক আগে থেকেই দরকার ছিল। ইউ ডোন্ট হ্যাভ এনি মিডল। আপনার দল খেলছে, সেখানটা আপনার কোনো প্রপার মিডল অর্ডার নেই। কোনো কারণে তাওহিদ হৃদয় যদি ফল করে, তার বিকল্প কে হবে? ইউ হ্যাভ নো প্রপার অ্যান্সার। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট চেঞ্জেস এসেছে, এবং এই চেঞ্জের কারণে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার, ক্যাপ্টেনের ব্যাটিং অর্ডারও চেঞ্জ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কেন? দেখুন, টপ 3-তে সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ হু উড ইউ প্রেফার?
এখানটায় কয়েকটা অপশন রয়েছে। মেহেদী হাসান মিরাজ লাস্ট সিরিজে খেলেছেন ওই পজিশনে। এখানে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান। আই উড প্রেফার যে মাহিদুল ইসলাম অঙ্কন হি শুড বি নাম্বার 5। নাম্বার 5 সে হোক। নাম্বার 6 and 7 ওই জায়গাটায় নুরুল হাসান সোহান আর মেহেদী হাসান মিরাজ, এই দুকে নিয়ে যদি আলোচনা করেন, আমি সোহানকে 6 খেলিয়ে 7-এ খেলাতে চাইবো মিরাজকে। এটা আমার ইচ্ছা, আমি মনে করি তাই মিরাজ ওই জায়গাটায় অনেক প্রেশারলেস ক্রিকেটটা খেলে। সো বাংলাদেশ দলের এটাই হচ্ছে আলটিমেট ব্যাটিং অর্ডার, এবং এই ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে এখনো কোনো বিকল্প নেই। ইন্টারেস্টিং পার্ট যেটা, মাহিদুল অঙ্কনকে যদি 5-এ খেলান, আপনি যদি 4-এ তাওহিদ হৃদয়কে খেলান, তাহলে আপনার মিডল অর্ডারের বিকল্প কে? নেই, নো ওয়ান। জাকের আলী অনেক নাম্বার 5 না, তাকে যদি আমি 11-এ না রাখি অথবা রাখি, তিনি কি নাম্বার 5? ডেফিনেটলি না। শামীম হোসেন পাটোয়ারিও নাম্বার 5 না। সো আমার নাম্বার 4 and 5 এর কোনো বিকল্প নেই। গাজী আশরাফ হোসেন লিপু আরো একবার উল্টাপাল্টা একটা টিম করেছেন যেখানটায় নাম্বার 5 নেই। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইফ ইউ আর হ্যাভিং নুরুল হাসান সোহান, ইফ ইউ আর হ্যাভিং জাকের আলী অনিক, ইফ ইউ আর হ্যাভিং শামীম হোসেন পাটোয়ারি ইন দ্য স্কোয়াড, ইট সিমস লাইক ইটস টু মাচ। আপনি টেলকে খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে মিডলকে তো আপনি ফাঁকা করে ফেলেছেন। একই টাইপের রোল সোহান, শামীম, জাকের, 3জনই দলে আছে, 3জনই স্কোয়াডে আছে, অথচ মিডল অর্ডারে আপনার প্রপার কোনো ব্যাকআপ নেই। আবারও বলছি, ওপেনিং এ ব্যাকআপ রয়েছে, লোয়ার অর্ডারে ব্যাকআপ রয়েছে, মিডল অর্ডারে কোনো ব্যাকআপ নেই। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে 3জনকেই রাখার গুরুত্বটা আমি গুরুত্বপূর্ণ মনে করি না। এটা আমার চয়েস, এবং সেখানটায় অন্তত একজন বাদ পড়তে পারতো, সেটা শামীম হতে পারে, সেটা জাকের হতে পারে, এবং যেহেতু সোহান কিপিং করবে, তিনি তো থাকবেনই, মিডল অর্ডারে ওই জায়গাটা আমরা কাউকে শিফট করতে পারতাম। 4জন পেসার মুস্তাফিজ, তাসকিন, তানজিম, সাকিব, হাসান মাহমুদ দলে রয়েছেন, এবং স্পিনার 3জন। আপনারা সবাই জানেন যে লাস্ট যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানটায় তানভীর খুব একটা খারাপ করেন নাই। রিশাদ হোসেনও বাংলাদেশে অনলি লেগি, তিনি অনেক কন্ট্রোল বোলিং করেছেন, টুকটাক মার খেয়েছেন, বাট আমি মনে করি রিশাদকে সুযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্পিনিং ট্র্যাক হবে। বাংলাদেশ যেভাবে হোক 3 নিলে উইন্ডিজকে হারাতে চাইবে, ব্যাটিং করাটা দুরূহ হয়ে যাবে, গামিনী ডি সিলভা রাজশাহী থেকে ঢাকায় চলে আসবে, এরকম অনেক ঘটনা ঘটবে ভাই, শিওর থাকেন। সেই জায়গায় স্পিনিং ট্র্যাকে ইউ নিড টু ইউজ ইউর লেগ স্পিনার টু সি তিনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। মেহেদী হাসান মিরাজ নিজে একজন স্পিনার, ওর সাথে আরো 2জন থাকছে, এবং বাংলাদেশের স্কোয়াডে আলটিমেটলি 11-এ আলটিমেটলি 4জন ক্রিকেটার যারা বোলিং করবে, এদের থাকা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই 4জন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ নিজে ক্যাপ্টেন, তার সাথে রয়েছেন আপনারা সবাই জানেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান, তিনিও একজন কিছুটা ফাস্টেস্ট স্পিনার হিসেবে খেলবেন আপকামিং সিরিজে। মুস্তাফিজ ইজ গোয়িং টু বি ভেরি মাচ থ্রেটনিং ফর দ্য অপোনেন্ট। সো মুস্তাফিজের সাথে পেস ডিপার্টমেন্টে বাকি 3জনের মধ্যে খেলবেন একজন, তাসকিন, তানজিম, সাকিব আর হাসান মাহমুদ। চান্সের জায়গা থেকে আমার কাছে মনে হয় তাসকিন এগিয়ে থাকবেন। সো বাংলাদেশের স্কোয়াড খুব একটা খারাপ হয়নি। এই স্কোয়াডে সবচেয়ে বড় গ্যাপের জায়গা হচ্ছে মিডল অর্ডারে বিকল্প না থাকা, সবচেয়ে বড় চমকের জায়গা হচ্ছে এত দারুণ একটা স্ট্যাটাস দেওয়ার পরেও নাইম শেখের বাদ পড়া, সবচেয়ে অপশনাল জায়গা যেটা, সেটা হচ্ছে লোয়ার মিডলে মানে টেলে 3জনকে একই টাইপের ক্রিকেটারকে রেখে দেওয়া, এবং সৌম্য সরকারের ইনক্লুশন। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কি করে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লাস্ট 8 সিরিজের প্রথমটা শুরু হতে যাচ্ছে পরশু। টেক গ্রেট কেয়ার।